জামায়াতে ইসলামের আমির তথা প্রধান ডাক্তার শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা একটি যৌক্তিক সময় বেঁধে দিতে চায়। সেই যৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে। সেই যৌক্তিক সময়ে তারা হাটে হাড়ি ভেঙে দেবেন, খুব একটা দেরি করবেন না। তো এখন এই হাটে হাড়ি ভাঙা বলতে যেটা বুঝি আর কি, সেটা হলো যে গোপনীয় কোনো ব্যাপার সেটা প্রকাশ করে দেবেন। এখন কথা হচ্ছে যে কী এমন গোপনীয় বিষয়, কার এমন গোপনীয় বিষয় এই জামায়াতের আমির জানেন যেটা প্রকাশ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। হুমকিই বটে, কারণ প্রকাশ করে দিবেন মানে হাটে হাড়ি ভেঙে দিবেন, তার মানে এরকম কোনো গোপনীয় বিষয় আছে যেটা জনগণের সামনে প্রকাশ করে দেবেন। সো আমরা আসলে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছি যে জামায়াতের আমির কার কি গোপন বিষয় জানেন যেটা তিনি হাটে হাড়ি ভেঙে দেবেন এসে। আমরা একটু শুনতে চাই, আমরা একটু শুনি তিনি যখন বললেনই। তো এনিওয়েজ, এই যে গোপন বিষয়, এটা নিশ্চয়ই কোনো ব্যক্তির নয়, হতেও পারে কিন্তু পলিটিক্যাল দলেরই হবে সেই ব্যক্তি। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন দলের গোপনীয় বিষয়ে তিনি প্রকাশ করতে চাচ্ছেন। সম্ভাব্য যদি আমরা একটু দেখতে যাই তাহলে হচ্ছে আওয়ামী লীগ আছেন এখানে। তো আওয়ামী লীগের এখন আর গোপনীয় বলে কোনো কিছু নেই, তাদের সব কিছুই প্রকাশ্য। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর থেকে শুরু করে তারপরে আবার সাগররুনি হত্যাকাণ্ড, মানে সমস্ত কিছুতে আওয়ামী লীগের হাত আছে, কিংবা আওয়ামী লীগে এই ঘটনাগুলো ঘটিয়েছে, আওয়ামী লীগের কোনো না কোনো ব্যক্তি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত, বা আরও যা নানান ঘটনা রয়েছে, সেই সমস্ত কিছু তো আসলে জনগণের সামনে এখন পরিষ্কার। আগেও ছিল কিন্তু এখন সেটা একেবারেই প্রমাণাদি সহ সামনে এসেছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের এখন আর গোপনীয় কোনো বিষয় নেই যেটা সামনে আসতে পারে, কিংবা যেটা জামায়াতের আমির জানেন এবং তিনি সেটা প্রকাশ করে দেওয়ার কথা বলছেন। সো ওইটা যেহেতু না, তার মানে কে থাকে? বিএনপি। তার মানে বিএনপির এমন কোনো কিছু গোপনীয় ব্যাপার যেটা জামায়াতের আমির জানেন, সেটা এখন প্রকাশ করে দেওয়ার কথা উনি ভাবছেন। মানে যৌক্তিক সময়টা যখন হবে আর কি, তখন সেটা প্রকাশ করে দেবে, কোনো দেরি তারা করবে না। তা এখন হতে পারে বিএনপির এরকম কোনো গোপনীয় বিষয় থাকতে পারে, জানি না কি, বাট থাকতে পারে। আর এছাড়া যেটা হতে পারে যে এখানে কি বলে, গণতন্ত্র মঞ্চভুক্ত যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরও কিছু হইতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের ওরকম গোপনীয় কোনো বিষয় আছে বা সেটা প্রকাশ করে দিবে, বা তারা অতটা হুমকি আসলে জামায়াতের জন্য নয়। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে যেটা হচ্ছে এখানে বাম অর্গানাইজেশনগুলো, যারা এখানে জামায়াতের একটা মানে হিসেবের মধ্যে থাকে অলওয়েজ। মানে তারা বক্তব্য দিতে গেলে বাম রাজনীতিকে টেনে নিয়ে আসে, তারা বক্তব্য দিতে গেলে বাম বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলেন। সো এমন একটা ব্যাপার হইতে পারে যে তাদের কোনো গোপনীয় বিষয় জানেন যেটা জামায়াতের আমির যৌক্তিক সময়ে প্রকাশ করে দেওয়ার কথা বলছেন। সো এনিওয়ে, যেটাই হোক না কেন, বাম ঘরানার হোক কিংবা হচ্ছে বিএনপির কিংবা গণতন্ত্র মঞ্চভুক্ত অর্গানাইজেশনগুলো যারা আছে, বা ওই পাশে নুরুল হক নূরের অর্গানাইজেশনটাও তো আছে, গণ অধিকার পরিষদ। সো যাদেরই হোক না কেন, একটা কিছু গোপন ব্যাপার সেটা জামায়াতের আমির জানেন, সেটা বোঝা যাচ্ছে। সো সেটা প্রকাশ করে দেবেন বলে তিনি হুমকি দিচ্ছেন। জানি না কাকে হুমকি দিয়েছেন বা কাদেরকে হুমকি দিয়েছেন, তবে হুমকি ধামকি যেটাই হোক না কেন, মূল বিষয়টা হচ্ছে যে জামায়াতের এই যে আত্মপ্রকাশ এবং শিবিরের যে রাজনীতি যেটা আমাদের সামনে এসেছে, যদিও শিবির নিজেদেরকে স্বাধীন সংগঠন হিসেবে মনে করেন, তারা জামায়াতে ইসলামীর কোনো সংগঠন নয়, শরিক সংগঠন নয়, সেটা তারা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি সম্ভবত কি নাম, ফরহাদ, সো উনি বলেছিলেন যে তারা হচ্ছে একটা স্বাধীন সংগঠন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের আসলে কোনো ইয়া নাই, মানে অঙ্গ সংগঠন তারা নয়। সো এনিওয়েজ, তার মানে হচ্ছে কি যে এই যে জামায়াত ইসলামীর ইদানিংকালের বিশেষ করে 5ই আগস্টের পরে তাদের যে কর্মকাণ্ড, মানে কর্মকাণ্ড বলতে বলছি যে তারা যেভাবে সামনে আসছে, নানা কিছু কথাবার্তা বলে তারা আলোচনায় থাকছেন। এই যেরকম শিবিরের সভাপতি সেক্রেটারি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা প্রকাশ্যে আসলেন এতদিন পরে। সো এই বিষয়টা নিয়ে তো ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। আমি যদিও এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইনি, ইচ্ছে করেই এড়িয়েছি বলতে পারেন, কারণ এই বিষয়টা নিয়ে কথা বলার সময় আমার কাছে মনে হয়েছে যে এখনও কোনো কিছু হয়নি।
সময়টা যখন হবে তখন ডেফিনেটলি আমি কথা বলবো, কারণ শিবির তো এখানে রাজনীতিই করবে না। সো রাজনীতি যেহেতু করবে তারা, তাহলে তাদের রাজনীতি নিয়ে কথা বলার ডেফিনেটলি তো আমার একটা এখতিয়ার থাকবে। সো ওই কারণে আমি বলছি যে এখন তারা প্রকাশ্যে এসেছে, এতদিন কেন প্রকাশ্যে আসেনি, কিংবা হচ্ছে গিয়ে শিবির এতদিন পর্যন্ত আওয়ামী লীগের ছায়াতলে থেকেছে, আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধাও তারা নিয়েছে, তার মানে হচ্ছে তারা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী। তার মানে যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সাধারণ ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তার মানে শিবিরও সেটার অংশীদার, শিবিরও তার মানে সেটা শরিক ছিল, তারা যতই এখানে কৌশল নিক না কেন ইত্যাদি নানান কথা কিন্তু ইতিমধ্যেই আলোচনা সমালোচনা হয়েছে, এবং সেটার জবাবও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সেক্রেটারি, তারপরে সাধারণ শিক্ষার্থীরাও সেটার পাল্টা কথা বলেছেন। নানা কিছু চলেছে শিবিরের রাজনীতি নিয়ে। সো আমি আজকে সেই বিষয়ে কথা বলবো না, আমি জাস্ট জামায়াত ইসলামীর ব্যাপারটাতেই থাকতে চাই। জামায়াত ইসলামের এই যে আমির, তিনি নানাবিধ কথা বলছেন। শুরুতেই তিনি যে বিষয়টা নিয়ে কথা বলে আলোচনায় আসলেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে বন্যা হয়েছিল সেটার কারণ ভারত নয়, সেটার কারণ হচ্ছে আসলে অধিক মাত্রায় বৃষ্টি ইত্যাদি। এবং তারপরে তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব তিনি রাখতে চান, যদিও তখন যৌক্তিক বা মর্যাদাপূর্ণ সম্পর্কের কথা তিনি বলেননি, বন্ধুত্বই রাখতে চান এই ধরনের কথাটাই তিনি বলেছিলেন। সেটা নিয়েও আলোচনা সমালোচনায় পড়লেন তিনি। তারপরে আরও নানাবিধ কথা বলে তিনি আলোচনা সমালোচনায় থাকছেন। তবে মোস্ট রিসেন্টলি তিনি আরও যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা এই মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে বিভক্ত হবে সেটার পক্ষে ছিলেন না। তার মানে হচ্ছে পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা পূর্ব পাকিস্তান তখনকার সময় ডিমান্ড করেছিল, সেটা নিয়ে যুদ্ধ করছিল, সেই সময় জামায়াতে ইসলামী তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিলেন। এবং তিনি সেটা বলেছেন যে সেটা ক্লারিফিকেশন দিয়েছেন এই বলে যে সেই সময় ভয় ভীতি থেকে হোক কিংবা হচ্ছে যে জায়গা থেকেই হোক না কেন, তখন হচ্ছে মানে পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেছিল। তো সেটা আসলে কোনো অপরাধ নয়। যদি এরকম হয় যে তারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে সেইটার বিচার হতে পারে, কিন্তু এই যে অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা এইটা আসলে কোনো অপরাধ নয়, এইটা রাজনৈতিক সিদ্ধান্ত। ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো। এটা থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার না। কিন্তু এই ব্যাপারটা খুবই গোলমেলে, মানে এই কথাটাই গোলমেলে। দেখুন, যারা হচ্ছে গিয়ে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল তারা যে গণহত্যার পক্ষে ছিল না, এটার কি আসলে মানে সাদা চোখে আপনি যৌক্তিকভাবে যদি চিন্তা করেন তাহলে সেটা কি যৌক্তিকভাবে যায়? মানে একটা দেশে যুদ্ধ চলছে, এখন সেই দেশে আমি হচ্ছে মানে অন্য ধরেন সোজাসুজিই বলি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যুদ্ধ চলছে, এখন আমি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, আমি পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়েছি, আমি পূর্ব পাকিস্তানের পক্ষে নই। তার মানে হচ্ছে কি পশ্চিম পাকিস্তানকে আমি সাপোর্ট করার জন্য এখানে গণহত্যা চালানো যেটা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী, তাহলে নিশ্চয়ই আমি সেটা সহযোগিতা করেছি। আমি নিজে সম্পৃক্ত থাকি না থাকি সেটা তো পরের ব্যাপার, বাট আমি সহযোগিতা করেছি, যতভাবে পাকিস্তানকে মানে পশ্চিম পাকিস্তানকে জেতানো যায় সেটা আমি করেছি। তাহলে মানে এই কথা বলার তো কোনো যৌক্তিকতা নেই যে আমি অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকতেই পারি, কিন্তু অন্যান্য যে অন্যায় অপরাধ হয়েছে সেটা যদি করে থাকি তাহলে সেটার বিচার হবে, এইটা কোনো কথা নয়। এই কথা বলে জামায়াতের আমির মূলত এটা প্রমাণ করলেন যে আসলে তারা পূর্ব পাকিস্তানের জনগণের পক্ষে সে সময় ছিলেন না, এবং তারা নানাবিধ অন্যায় অত্যাচার জুলুমে পাকিস্তানের সাপোর্টার ছিলেন, মানে পশ্চিম পাকিস্তানের। ফলে তাদের বিরুদ্ধে যে কথাটা আছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তাহলে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা তো যুদ্ধাপরাধী বলেন বা স্বাধীনতা বিরোধী বলেন, সেটা তো জনগণ বলতেই পারে বা তাদের ইতিহাস তাই। সো এখন সেই ইতিহাসকে বজায় রেখে তারপরে এখনো পর্যন্ত তারা এত বছর পরে, তারা এত একসময় রাজনীতিতে এসেছিল, কিন্তু এখন নতুন করে আবার 5ই আগস্টের পরে তারা রাজনীতিতে আসার চেষ্টা করছেন, আসছে, নানাবিধ কথা তারা বলছে। সো বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী তারা
সরকার গঠন করতে চায়। এখন এই সরকার গঠন করা কতটুকু সহায়ক হবে তাদের জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এখানে তারা যথেষ্ট চতুরতার পরিচয় দিচ্ছেন, চতুরতা বলতে নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থেই বলছি, সেটার পরিচয় তারা দিচ্ছেন। তারা জনগণের আস্থা অর্জনের জন্য চেষ্টাও করছেন। কিন্তু অতীত ইতিহাস যদি এত নিকৃষ্ট থাকে তাহলে তাদের পক্ষে আস্থা অর্জন করাটা খুব কঠিন। এখন জামায়াতে ইসলামী যদি এই কঠিন চ্যালেঞ্জটাকে তারা গ্রহণ করে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের এখন যে বর্তমানে 5ই আগস্টের পরে যে পজিশনে বাংলাদেশ দাঁড়িয়েছে সেটাকে ওন করে তারপরে তারা যদি এগোতে পারে, সেটা হয়তো বা এগোবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ভোটের রাজনীতিতে জামায়াত তাদের পজিশনটা খুব স্ট্রংলি এখানে ধরে রাখতে পারবে। ভোটের রাজনীতি খুব আলাদা হিসেব। ভোটের রাজনীতির সঙ্গে বহু কিছুর পার্থক্য আছে। ধরেন আমি এক্সাম্পল দিয়েই বলি, এখানে যারা বাম বিপ্লবী রাজনীতি করে, বিশেষ করে যারা নির্বাচনে যায়, নির্বাচনে অংশগ্রহণ করে, সবাই জানে যে এরা খুবই ভালো মানুষ, এরা মানুষের অধিকারের পক্ষে কথা বলে, বেশিরভাগ অধিকারের পক্ষে বলে। দু একজন নেতা ফেতা আছে যারা জনগণের সঙ্গে বিট্রে করে, তারা আসলে নিজেদের কর্মীদের সঙ্গে বিট্রে করে, সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ মানুষই জনগণের পক্ষে কথা বলে, জনগণের হয়ে কাজ করে। যখন তারা নির্বাচনে দাঁড়ায় তারা ভোট পায় না, মানে জনগণ তাদেরকে ভোট দেয় না। ফেয়ার নির্বাচন হলেও আসলে খুব একটা পায় না। ওই যে ভোটের রাজনীতি খুব আলাদা বিষয়। ভোটের রাজনীতিতে হিসেব নিকেশ একেবারেই ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে জামায়াতে ইসলামী ভোটের রাজনীতিতে কতটা কি এগোতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে হাটে কি হাড়ি ভাঙে সেই বিষয়টা নিয়ে আমার যথেষ্ট আগ্রহ আছে। আমার মতো আপনাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে, তাই না? দেখা যাক কি হাটে হাড়ি ভাঙা নিয়ে তিনি আসেন যৌক্তিক সময়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।